সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সবাই বলতো যে বাড়ির অফিসে চাকরি করতে এসেছি সেই বাড়ির ছেলের সাথেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি। হঠাৎ আমাদের ভাবনার মাঝে মাহি দৌড়ে এসে রুবিকে জড়িয়ে ধরে। আমি আর রাতুল দুজনেই অবাক। এটা কি হলো? মাহি কি মেয়েটাকে চেনে? দুজনেই হতভ্রম হয়ে দাঁড়িয়ে আছি। রাতুল আমি একে অপরের মুখ দেখাদেখি করছি। এদিকে মেয়েটি মাহিকে জড়িয়ে ধরে, কিন্তু তার মনে একটাই প্রশ্ন, মাহি কেন তাকে জড়িয়ে ধরেছে। মাহি রুবিকে ছেড়ে দিয়ে বলে, কেমন আছেন আপু? রুবি বলে, আমি ভালো আছি, কিন্তু মনে করতে পারছি না তুমি কে, বলো তো। মাহি বলে, আরে আপনি তো আমাদের কলেজ থেকে বিদায় নিয়ে আসলেন, আমি তো আপনাকে ফুল দিয়েছিলাম, হয়তো আপনার মনে নেই। তা এখানে কেন, কোনো দরকার? রুবি বলে, হ্যাঁ একটা দরকার ছিল, আশরাফ চৌধুরীর সাথে একটা কাজের ব্যাপারে কথা বলবো, এই আর কি। মাহি বলে, ও আচ্ছা, আপনি আমার মামার কাছে এসেছেন বুঝি? চিন্তা করবেন না, আমার মামা অনেক ভালো মানুষ, উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। মাহির কথা শুনে রুবির ভীষণ লজ্জা করছে। সে মনে মনে বলে, সব চেনা মানুষ এই বাড়িতে থাকতে হলো, একে তো এই মিস্টার ইগোওয়ালা, তার উপর আবার এই জুনিয়র আপু, কিভাবে এদের সামনে চাকরির কথাটা বলবো কে জানে। সত্যি মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে গেলে জীবনের সামনে চলা ভীষণ কঠিন। এমন সময় বাবা এসে বলে, তোমরা সবাই এখানে কি করছো? মাহি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নীল, রাতুল, তোমরা দুজন ফ্রেশ হয়ে দাদুর রুমে যাও, উনি তোমাদের ডাকছে, কি যেন বলবে। বাবা রুবির দিকে তাকিয়ে বলে, তুমি এখানে বসো, দেখি তোমার কাগজগুলো। বাবার কথা মতো সবাই সবার কাজে চলে গেল। আমি যাওয়ার আগে একবার মেয়েটির দিকে আর চোখে তাকিয়ে চলে গেলাম। রুবি বাবার কথা শুনে ভয়ে ভয়ে নিজের কাগজগুলি দেখালো। বাবা খুবই ভালো করে কাগজগুলো দেখে বলে, সরি, আমি তোমাকে এই চাকরিটা দিতে পারছি না। বাবার কথায় রুবি মনে মনে প্রচণ্ডভাবে ভেঙে পড়ল। ওর শেষ আশাটাও পূরণ হলো না। এখন কি করবে? একা ওর মাকে নিয়ে কোথায় যাবে? মামারাও তো প্রভাবশালী নয় যে ওদের দায়িত্ব নেবে। তবুও নিজেকে শক্ত করে বলে, ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। বাবা বলে, আরে দাঁড়াও, বসো এখানে, আমার কথা এখনো শেষ হয়নি। আমি বলতে চাইছি যে তোমার বাবার চাকরিটা হয়তো আমি তোমাকে দিতে পারবো না, কেননা তোমার বাবা একজন বুদ্ধিমান এবং অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন। উনি ওনার নিজের শ্রম আর মেধা দিয়ে ম্যানেজার পোস্টে এসেছেন। ওনাকে তো আর এমনি এমনি এত বড় একটা পোস্ট দেয়নি। সেই ক্ষেত্রে তুমি নিতান্তই অনেক কম বয়সী, তোমার তেমন অভিজ্ঞতাও নেই। তাই আমি বলছিলাম যে তোমার বাবার পোস্ট হয়তো আমি তোমাকে দিতে পারবো না, তবে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে একটা পোস্ট অবশ্যই দিতে পারি। তোমার বাবা অনেক ভালো একজন মানুষ ছিলেন, আমার অনেক কাছের কেউ ছিল, বলতে পারো আমার বন্ধুর মতো। তাই তোমাকেও একটা সুযোগ দিতে চাই, দেখি তুমি পারো কিনা। বাবার কথা শুনে রুবি অনেক খুশি হয়েছে। সে ভাবতেও পারেনি চাকরিটাও পেয়ে যাবে। মেয়েটি মনে মনে বলে, লোকটা অনেক ভালো, তবে একটু গম্ভীর। রুবি বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি অবশ্যই নিজেকে আমার বাবার যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। বাবা বলে, এখন আমি তোমার স্যার না, তুমি অফিসের বাইরে আমাকে আঙ্কেল ডাকতে পারো, আর অফিসে তো স্যার। রুবি বলে, ঠিক আছে স্যার, না আঙ্কেল, আমি তাহলে যাই। বাবা বলে, ওকে যাও, তবে শোনো, সন্ধ্যায় আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, আমি চাই তুমি তোমার মাকে নিয়ে আসো, তাহলে আমি অনেক খুশি হব। রুবি বলে, অবশ্যই নিয়ে আসবো আঙ্কেল, আপনি বলেছেন আর আমি সেটা শুনবো না, এটা আবার হয় নাকি? আমি ঠিক সময় মাকে নিয়ে চলে আসব। রুবির ইচ্ছা না থাকা সত্ত্বেও আসার জন্য রাজি হলো, কারণ সবে চাকরিটা পেয়েছে, এখন কোনো কিছুতে না করা ঠিক হবে না। তাই রাজি হয়ে গেল অনুষ্ঠানে আসার জন্য। এদিকে আমি আর রাতুল দুজনেই দাদুর রুমে যাই। দাদু খাটে বসে আছেন আর আমরা দুজন দাঁড়িয়ে আছি। দাদু বলে, আমি চাইছি আজকের সন্ধ্যায় একটা ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করতে, তবে তোমরা সেটার আয়োজন করবে, ঠিক আছে? আমি বললাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু অনুষ্ঠানটা কিসের জন্য দাদু? দাদু বলে, আমি চাই তোর আর মাহির বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আজকের সন্ধ্যায় সবার উদ্দেশ্যে তোদের বিয়ের কথাটা জানিয়ে দেব। দাদুর কথা শুনে রাতুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এতক্ষণে হাসি হাসি মুখটা মুহূর্তে গুমরা হয়ে গেল। রাতুলের মুখ দেখে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি বললাম, আচ্ছা দাদু, তুমি তো একটু আগে নিচে ওই মেয়েটাকে কত ভালো ভালো কথা বলে আসলে, যে মেয়েদের পড়াশোনা করা উচিত। আমার জানা মতে মেয়েটি অনার্স শেষ করে ফেলেছে, কিন্তু সেই হিসেবে মাহি তো কেবল তৃতীয় বর্ষে। আল্লাহ না করুক, আমার সাথে বিয়ে হওয়ার পর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তো মাহিকে সেই ওর বাবার ঘাড়ে বসেই খেতে হবে। ওর তো কোনো ভাইও নেই যে ওদের সংসারে হাল ধরবে, ওকেই তো সব করতে হবে। কিন্তু ও যদি পড়াশোনা শেষ না করে বিয়ে করে, তখন কি হবে? তবে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো, তখন সবকিছু ভেবে নিশ্চয়ই নিয়েছো, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমাদের বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দাও, আর তারিখও। আমার কথা শুনে দাদু ভাবনায় পড়ে গেল। সত্যিই তো, এভাবে তো কখনোই ভেবে দেখা হয়নি। নীল তো ঠিকই বলছে। অনেকক্ষণ ভেবে দাদু বলে, তাহলে বরং তোদের বিয়েটা আরও 1 বছর পিছিয়ে দেই, ততদিনে তো মাহির অনার্স শেষ হয়ে যাবে, কি বলিস? আমি মনে মনে অনেক খুশি হয়েছি। আমি বললাম, সত্যি দাদু, তুমি একদম ঠিক কথা বলেছ। আজকে তাহলে শুধু অনুষ্ঠানই হোক, বিয়ে না হয় আরও 1 বছর পরে হলো, ততদিনে আমরাও আরো ভালো পজিশনে যেতে পারবো, কি বলো? দাদু বলে, তাহলে এই কথাই থাকলো, এখন যা, অনুষ্ঠানের ব্যবস্থা কর। দাদুর কথা মতো আমি আর রাতুল ঘর থেকে বেরিয়ে এলাম। আমি রাতুলকে উদ্দেশ্য করে বললাম,
আরও একটা বছর সময় পেয়ে গেছি। 1 বছর কিন্তু অনেকটা সময় রাতুল, এখনও সময় আছে। নিজের মনের কথাগুলো বলে দে, প্রকাশ কর। আমি জানি তুই অনেক চাপা স্বভাবের, এইটাও জানি তুই কেন মাহিকে মেনে নিতে পারছিস না। তবে একটা জিনিস কি জানিস, নিজের ভালোবাসাকে ধরে রাখতে শেখ, নয়তো হারিয়ে গেলে পরে হাজার খুঁজলেও পাবি না। কথাগুলো বলে আমি চলে গেলাম। রাতুল অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে আমার বলা কথাগুলো ভাবতে লাগলো। তাহলে কি নীল সবটা জেনে গেল? এদিকে রাতুলের ছোট ভাই ঈশান ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ক্লাস থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিল। এখান থেকে আবার সোজা আমাদের বাসায় যেতে হবে, কারণ ওখানে আবার অনুষ্ঠান আছে। ঈশান এক হাত দিয়ে ব্যাগ ধরে রেখেছে, অন্য হাত পকেটে দিয়ে হেঁটে চলেছে। হঠাৎ দেখলো থিয়েটার রুমে একটা ছেলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। এটা দেখে ঈশান আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ঈশান ছুটে গিয়ে দেখে মেয়েটি আর কেউ নয়, আমার চাচাতো বোন অনু। ঈশান দেরি না করে ব্যাগটা ফেলে দিয়ে হিরোর মতো দৌড়ে গিয়ে অনুর উপরে থাকা ছেলেটাকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দিল। এরপর নিচে পড়ে থাকা অনুকে তুলে বলে, তোর কিছু হয়নি তো? ঈশানের এমন কাজে অনু রেগে গিয়ে বলে, এটা কি হলো, তুই ওকে মারলি কেন? ঈশান বলে, আরে আজব পাবলিক তো, আমি তোর উপকার করলাম আর তুই আমাকে ধন্যবাদ না দিয়ে উল্টো ঝাড়ি মারছিস। বাহ, কি যুগ আসলো, ভাবা যায়। ঈশান যাকে ঘুষি মেরে ফেলে দিয়েছে সে বলে, ওই তোদের ঝগড়া শেষ হলেই দয়া করে আমাকে এখান থেকে উঠা, কোমরটা তো মনে হয় ভেঙে গেছে। পেছন থেকে মেহেলি কণ্ঠ শুনে ঈশান পেছনে তাকিয়ে দেখলো ও যাকে ছেলে মনে করে ঘুষি দিয়েছিল আসলে সে ছেলে নয়, বরং ওদের ফ্রেন্ড ইরা। ইরার কথা শুনে অনু গিয়ে ইরাকে তুলে দাঁড় করালো। ইরা কোমরে হাত রেখে কোনো রকমে দাঁড়ালো। এদিকে ঈশান ইরাকে দেখে অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ইরা তুই ছেলের পোশাক পরে কি করছিলি? অনুর সাথেই বা কি করছিলি? অনু বলে, তুই কি গাধা? ভালো করে তাকিয়ে দেখ, এটা থিয়েটার রুম, আমরা নাটকের রিহার্সাল করছিলাম, মাঝখান থেকে তুই এসে সব পণ্ড করে দিলি। সবখানে হিরোগিরি দেখানো শুরু। অনুর কথায় ঈশান যেন বোকা বনে গেল। তারপর ভালো করে তাকিয়ে দেখলো সত্যি এটা থিয়েটার রুম। ঈশান ক্যাবলা মার্কা হাসি দিয়ে নিচ থেকে ব্যাগটা কাঁধে তুলে নেয়। এরপর ঈশান যেতে যেতে বলে, ও সরি গার্লস, আমি বুঝতে পারিনি। তোরা রিহার্সাল কর, আর ইরা তুই ভালো করে অনুকে রেপ কর, না মানে রিহার্সাল কর, ওকে? এই বলে ঈশান কোনো মতে ওখান থেকে চলে গেল। ইরা কোমরে হাত রেখে দাঁত কিরমির করে ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এদিকে পুরো বাড়ি সাজিয়ে আমি, রাতুল আর ঈশান রেডি হতে গিয়েছি। এরপর আমরা তিনজন রেডি হয়ে নিচে নেমে ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছি। তখনই মাহি আর অনু হাসাহাসি করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। কথা বলতে বলতে রাতুল আর ঈশান সিঁড়ির দিকে তাকাতে ওদের চোখ আটকে গেল। মনে হচ্ছে মানুষরূপী কোনো পরি নামছে। অনু আর মাহি এসে ওদের পাশে দাঁড়ালো। ঈশান বলে, শোন না অনু, তোকে না আজকে পুরোই। অনু বলে, কি বল না বল। ঈশান বলে, তোকে না আজকে পুরোই পেতেনি লাগছে, একটু কম সাজতে পারিসনি? মনে হচ্ছে সারা মাসের ময়দা একদিনেই মুখে দিয়েছিস। অনু বলে, মোটেও না, আমি জানি আমাকে যথেষ্ট সুন্দর লাগছে। আসলে কি বলতো, আমাকে অনেক সুন্দর লাগছে তো তাই তোর হিংসে হচ্ছে, বুঝি তো আমি, হিংসুটে ছেলে কোথাকার। এদিকে মাহি চুপি চুপি গিয়ে রাতুলের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে, আমাকে কেমন লাগছে? রাতুল মাহির দিকে তাকিয়ে বলে, অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। কথাটা বলে রাতুল ওখান থেকে চলে গেল। মাহি হাঁ করে দাঁড়িয়ে থাকলো। রাতুল হঠাৎ করে কি বলে গেল সবটা ওর মাথার উপর দিয়ে গেছে। কেননা আজকে বিকেলে ও রাতুল ওর সাথে খারাপ ব্যবহার করেছে, এমনকি ভালোবাসে না সেটাও বলে দিয়েছে, সাথে একটা থাপ্পড়ও দিয়েছে। এত কিছুর পরে এখন আবার নর্মাল ব্যবহার, ব্যাপারটা মাথায় ঢুকছে না। এদিকে আমি কিছু একটা দরকারে তড়িঘড়ি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। যার সাথে ধাক্কা লাগলো সে তাল সামালতে না পেরে পড়ে যেতে গেলেই আমি কোনো কিছু না ভেবে তার কোমর শক্ত করে চেপে ধরি। আমি বললাম, আরে আঙ্কেল একটু দেখে চলবেন তো, এখনই তো পড়ে গিয়ে ব্যথা পেতেন। এই বয়সে পড়ে গিয়ে যেগুলো দাঁত অবশিষ্ট আছে তার একটাও আর আস্ত থাকতো না। আঙ্কেল বলে, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে কি বলো তো, জলদি করে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তুমি না ধরলে হয়তো পড়ে গিয়ে দাঁত ভাঙতো। আসলে কি বলো তো, মানুষ না এখন ধীরে চলতে ভুলেই গেছে, সবাই এখন সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে চায়, এজন্যই তো এত বিপদে পড়ে। যেমন এখন আমি পড়লাম। হোঁচট কেন খায় তাহলে শোনো, তোমাকে একেবারে প্রথম থেকে বলি। হোঁচট মানুষ দুইভাবে খায়, যেমন কেউ উষ্টা খায়, আবার কেউ উল্টে পড়ে যায়, বুঝলে? লোকটা এভাবে আরো কিছুক্ষণ বকবক করলো। আমি না পারছি যেতে, না পারছি শুনতে, কেন যে আগ বাড়িয়ে ওনাকে ধরতে গেলাম, না ধরলেই ভালো হতো, অন্তত ওনার এই হোঁচট নিয়ে বকবক শুনতে হতো না। আমি দেখলাম লোকটা বকবক করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। অগত্যা আমি বললাম, আঙ্কেল আপনাকে ভিতর ডাকছে। আঙ্কেল বলে, ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা শোনো, তাহলে আমি তোমাকে পরে সব বিস্তারিতভাবে বলবো, এখন যাই তাহলে। এই বলে লোকটি চলে গেল। আমি বুকে হাত দিয়ে বললাম, যাক বাবা, বাঁচা গেল। ওনার বকবকের ঠেলায় আমি কি জন্য বাইরে যাচ্ছি সেটাই ভুলে গেছি। আমি মনে করতে করতে বেরোতে গিয়ে আবার কারোর মাথার সাথে টক্কর খেলাম। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, উফ, আজকে কপালটাই খারাপ, শুধু ধাক্কার পর ধাক্কা খাচ্ছি। কথাটা বলে আমি সামনে তাকিয়ে দেখি রুবি সামনে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে কপাল ডুলছে। আমি বললাম, ও আপনি? এজন্যই তো বলি দিনে দুপুরে কে আবার আমার সাথে ধাক্কা খাবে, আপনি তো আবার চোখ থাকতে অন্ধ। রুবি বলে, এখন তো মনে হচ্ছে অন্ধ আমি না আপনি, কেননা এখন দিন দুপুর নয়, এখন সন্ধ্যা, ওকে সরেন সামনে থেকে, যত্ত সব। আমি আর কিছু না বলে রুবিকে পাশ কাটিয়ে সামনে যেতেই দেখি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। কি পবিত্র একটা মুখ, একদম ফুলের মতো। আমি কিছুক্ষণ মহিলাটির দিকে তাকিয়ে থেকে বললাম, আপনি? পেছন থেকে রুবি বলে, আমার মা। কেন, আপনার কোনো সমস্যা?
আমি বললাম, উনি আপনার মা? দেখে তো মনে হচ্ছে না। এত সুন্দর শান্তশিষ্ট একজনের মেয়ে হয়ে আপনি এত বাচাল আর ঝগড়টে কেমন হলেন বুঝলাম না। রুবি রেগে বলে, আপনি ধেত আম্মু চলো তো, ওনার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এই বলে ওর মাকে নিয়ে ভিতরে চলে গেল। তারপর বাবার সাথে পরিচয় করিয়ে দিল, সাথে বাড়ির সবার সাথেও পরিচয় করিয়ে দিল। অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হলো। শেষে রুবি খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিল। পরের দিন থেকে রুবি অফিসে জয়েন করলো। তারপর থেকে নিয়মিত অফিসে যাওয়া শুরু করলো। এভাবে এক সপ্তাহ কেটে গেল। এদিকে রাতুল অনেক ভেবে দেখেছে মাহিকে ছাড়া ওর চলবে না, তাই রাতুল রেডি হচ্ছে। রাতুল অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে যে আজকে মাহিকে ওর মনের কথাটা বলে দেবে, কেননা মেয়েটা ওকে অনেক ভালোবাসে। এতদিন তো ইগনোর করেছে, কিন্তু তবুও ওর ভালোবাসা একটুও কমেনি, বরং আরো বেড়েছে। নীল ঠিকই বলেছে, মনের কথা মনে চেপে না রেখে বলে দেওয়াই ভালো, নয়তো পরে আফসোস করতে হবে। রাতুল রেডি হয়ে বাহিরে বের হতে ওর মায়ের সামনে পড়লো। মা বলে, ও তুই? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। শোন, আজকে একটু আমার সাথে মার্কেটে যেতে পারবি? রাতুল বলে, কেন? মা বলে, ও মা, কেন আবার? জানিস না, ভাবছি মাহির জন্য একটা আংটি আর একটা গলার হার বানাবো, আর নীলের জন্য একটা আংটি আর একটা চেন। তোকে তো বলেছি নীলের দাদু আমাদের জন্য কত কিছু করেছে, ভুলে গেলি? কাকুর জন্যই তো তোর বাবা প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিল। ওনাকে উপর থেকে দেখলে অনেক শক্ত লাগে, কিন্তু মনটা অনেক নরম আর অনেক বড়। নয়তো দেখ আমরা ওনার কে, কোনো রক্ত সম্পর্ক ছাড়া উনি তোকে কতটা ভালোবাসে। শুধু উনি কেন, ওই বাড়ির সবাই তোকে কতটা ভালোবাসে। তাই এমন কিছু করবি না যাতে ওরা কষ্ট পায়। মায়ের কথা শুনে রাতুলের মনের সব আশা ভেঙে গেল। অনেক কষ্ট হচ্ছে, তবুও মনকে শক্ত করে একটা কঠিন সিদ্ধান্ত নিল। রাতুল বলে, আচ্ছা আম্মু, আমরা বিকেলে যাব, এখন আমি একটু আসছি, আমার একটা কাজ আছে। এই বলে রাতুল চলে গেল। এদিকে নদীর পাড়ে হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে মাহি, কেননা রাতুল ওকে এখানেই দাঁড়িয়ে থাকতে বলেছে। কি যেন দরকারি কথা বলবে তাই। মাহির ভাবনার মাঝে রাতুল চলে এলো। মাহি বলে, সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি জানেন, পায়ে ব্যথা করছে। আচ্ছা যাই হোক, এখন বলেন কি বলার জন্য এখানে ডেকেছেন। রাতুল একটা দিক নিঃশ্বাস নিয়ে নদীর মাঝে ছোট ছোট ঢেউর দিকে তাকিয়ে বলে, তুই আমাকে ভালোবাসিস? মাহি বলে, কেন? সে কথা কি বারবার বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি? রাতুল বলে, আমি যা বলবো তা করতে পারবি? মাহি বলে, কেন পারবো না? যদি বলে নিজের জীবনটাও দিতে পারি, একবার শুধু বলে দেখুন না। রাতুল বলে, আমার জন্য তোকে মরতে হবে না, শুধু আমাকে বিয়ে করলেই হবে। বিয়ে করবি আমাকে? এতক্ষণ দুজন চলতে চলতে কথা বলছিল। রাতুলের কথা শুনে মাই থমকে দাঁড়িয়ে যায়, হাতের আইসক্রিম পড়ে যায়। বিস্ময়ে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে রাতুলের দিকে। চোখ দুটো ভয়ানক কিছু দেখার মতো বড় বড় হয়ে গেছে। রাতুলের কথা যেন ওর মাথার উপর দিয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। যে ছেলে ৫-৬টা বছর এতটাই ইগনোর করেছে, এতটা অপমান করেছে, সে ছেলে প্রেম করার বদলে ডাইরেক্ট বিয়ে করবে বলছে। এটা যেন বাস্তবিক কথা না। মাহি কাপা কাপা গলায় বলে, কি বললেন? আরেকবার বলুন। রাতুল মাহির সামনে দাঁড়িয়ে ওর হাত ধরে বলে, আমাকে বিয়ে করবি? এই কথা শোনার সাথে সাথে মাহির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মাহি বলে, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। রাতুল মাহির চোখের পানি মুছে দিয়ে বলে, কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমিও তোকে অনেক ভালোবাসি, সে অনেক আগে থেকে, কিন্তু হাজারবার বলতে গিয়েও বলতে পারিনি। মাহি বলে, কিন্তু আমি তো আমার মনের কথা অনেকবার বলেছি। কই, তখন তো আপনি আমাকে বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন। রাতুল বলে, দাঁড়া, আমি তোকে সব খুলে বলছি। এরপর রাতুল মাহিকে সব খুলে বলে। সব শুনে মাহি রাতুলকে আর দোষ দিতে পারে না। আসলে রাতুল পরিস্থিতির শিকার ছিল। মাহি কিছু না বলে রাতুলকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাতুলও মাহিকে জড়িয়ে ধরে, মায়ের মাথাটাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলে, কি রে, বললি না যে আমাকে বিয়ে করবি? মাহি মুখে কিছু না বলে উপর নিচ মাথা নাড়ে, তার মানে মাহি রাজি। এদিকে ঈশান ক্লাসে যাওয়ার সময় দেখলো একটা ছেলে অনুর হাত ধরে টানাটানি করছে, আর অনু সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঈশান সেটা দেখে ভাবলো হয়তো আজকেও কোনো নাটকের রিহার্সাল করছে, তাই সেদিকে না গিয়ে আবার ক্লাসের দিকে যেতে লাগলো। এটা দেখে অনু ডেকে বলে, এই গাধা, আমাকে বিপদে রেখে কোথায় যাচ্ছিস? ঈশান অনুর কথা শুনে দাঁড়িয়ে চারিপাশে তাকিয়ে দেখে ভাবলো, আমি দাঁড়ালাম কেন? আমার নাম তো আর গাধা নয়, তাহলে আমি কেন দাঁড়ালাম? কথাটা ভেবেই আবার হাঁটা শুরু করলো। তখনই আবার অনু ডাকলো, এই ঈশান গাধা, এদিকায়, আর আমাকে বাঁচা বলছি। এবার ঈশান অনুর সামনে গিয়ে রেগে দাঁড়িয়ে বলে, এই তুই আমাকে গাধা বললি কেন? অনু বলে, তো কি বলবো? দেখছিস না আমি বিপদে পড়েছি, আমাকে না বাঁচিয়ে এইভাবে গাধার মতো চলে যাচ্ছিস কেন? ছেলেটার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল অনু। ঈশান বলে, ধুর ছাতা, শর্ত সামনে থেকে। কথাটা বলেই ঈশান ছেলেটাকে একটা ঘুষি মারলো। তাতেই ছেলেটা ছিটকে ২-৩ হাত দূরে গিয়ে মুখ থুবড়ে পড়লো। কিন্তু সেদিকে ওদের দুজনের কারোরই নজর নেই, ওরা তো ঝগড়া করতেই ব্যস্ত। অনু বলে, তুই যখন দেখলি আমি বিপদে পড়েছি, তারপরে তুই আমাকে বাঁচালি না কেন? না দেখার ভান করে ওভাবে চলে গেলি কেন? বল শিগগিরই। ঈশান বলে, আরে আজব তো, কালকে যখন ইরা তোকে রেপ করছিল। অনু চেঁচিয়ে বলে, কি? ঈশান বলে, আরে রাগ করছিস কেন? মানে আমি বলতে চাইছি যে কালকে যখন তোরা রিহার্সাল করছিলি, তখন তো আমি সত্যি ভেবে ইরাকে ঘুষি মেরেছি। তার জন্য তো আমাকে কত কথা শোনালি। আর আজকে যখন ছেলেটা তোর হাত ধরে টানাটানি করছিল, আমি তো ভেবেছিলাম আজকেও তোরা রিহার্সাল করছিলি, তাই কিছু না বলে চলে যাচ্ছিলাম। অনু বলে, তাই বলে এভাবে আমাকে একা একটা ছেলের সাথে রেখে চলে যাবি? যদি আমার কিছু হয়ে যেত? অভিমানে মাথা নিচু করে বলল অনু।
ঈশান বলে, ও লেলেলে, আমার অন্যটা বুঝি মান করেছে। থাক বাবু, আর অভিমান করতে হবে না, তুই চাইলে আমি সবসময় তোর কাছে থাকতে রাজি আছি। শেষের কথাটা ঈশান অনুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। আজ কয়দিন ধরে বাবা অসুস্থ, তাই অফিসে যেতে পারছে না। এদিকে রুবি অফিসের কাজে বাবার সাথে দেখা করতে আমাদের বাসায় আসে। ম্যানেজার ওকে কিছু ফাইল দিয়ে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। যদিও রুবির এখানে আসার কোনো ইচ্ছে নেই, কারণ এখানে আসলে আমার সাথে দেখা হয়, দেখা হলেই ঝগড়া। রুবি মনে মনে বলে, এখানে আসলে ওই ইগোয়ালা লোকটার সাথে দেখা হবে, কেন যে ম্যানেজার আমাকে এখানে পাঠালো। এমন সময় আমি নিচে নেমে আসছি, আমাকে দেখেই বলে, এই তো। বাবুর নাম মনে করতে বাবু এসে হাজির। আমি রুবিকে দেখে বললাম, এই যে মিস বকবক, বাবা আপনাকে উপরে বাবার রুমে যেতে বলেছে। রুবি বলে, এই যে মিস্টার ইগোয়ালা, একটা কথা ভালো করে আপনার ওই মাথায় গেঁথে নিন, আমার নাম মিস বকবক না, আমার নাম মিস রুবি, ওকে? আমি বললাম, আপনিও একটা কথা ভালো করে আপনার মাথায় গেঁথে নিন, আমার নাম ইগোয়ালা না, আমার নাম মোহাম্মদ নীল চৌধুরী, সরুন সামনে থেকে। এই বলে আমি পাশ কাটিয়ে চলে গেলাম। রুবি আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে যাচ্ছে। আমি সেদিকে ধ্যান না দিয়ে বেরিয়ে গেলাম, কারণ আজকে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই দেরি না করে গন্তব্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি সবাই আমার আগে চলে এসেছে আর আমি আসার জন্য অপেক্ষা করছে। আমি একটা মুচকি হাসি দিয়ে ওদের সামনে এগিয়ে গেলাম। আমি বললাম, কি রে, সবকিছু রেডি তো? আমার এক বন্ধু বলে, সবকিছু তো অনেক আগেই রেডি হয়ে গেছে, আমরা তো তোর জন্য অপেক্ষা করছিলাম, এখন তুই চলে এসেছিস, তাহলে শুভ কাজে দেরি কিসের? আমি বললাম, কাজীকে গিয়ে বল বিয়ের ফর্মালিটি কমপ্লিট করতে। আসলে আজ রাতুল আর মাহির বিয়ে, অনেক ভেবেচিন্তে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে রাতুল। আমি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব, কেননা ওরা একে অপরকে ভালোবাসে, তাই আমার বন্ধুরা সবাই মিলে ওদের বিয়ে দিচ্ছি। এদিকে মাহি লজ্জায় লাল হয়ে আছে। লজ্জা পাওয়ারই কথা, না প্রেম না ভালোবাসা, ডাইরেক্ট বিয়ে, তাও আবার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে দাঁড়িয়ে বিয়ে দিচ্ছে। এটা ভেবেই যেন ওর কেমন কেমন লাগছে। সবকিছু যেন স্বপ্নের মতো, সত্যি বলতে এটা স্বপ্নের থেকে কম কিছু না। যার ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন ছটফট করেছে, কিন্তু তার ভালোবাসা তো দূরের কথা, তার মুখ থেকে কোনোদিন একটু ভালো ব্যবহারও পায়নি, কিন্তু আজ তাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে যাচ্ছে। ভেবে যেন মনের ভিতর আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এক সময় ওদের বিয়েটা কমপ্লিট হলো। আমি আমার বন্ধুরা সবাই মিলে ওদের বিয়েটা দিয়ে দিলাম। বিয়ের কথা আপাতত গোপন রাখা হবে, কিন্তু আমি হলাম ওদের বিয়ের রাজসাক্ষী। ভাবা যায় বলুন তো? কারণ না আমি প্রেমের মানে বুঝি, না আমি ভালোবাসার মানে বুঝি। বিয়ে তো অনেক দূরের কথা। আমরা ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ নতুন দম্পতি, কত রসকসের কথা হবে, সেসব আমাদের শুনে কাজ নেই, যাকে এক কথায় বলে টক মিষ্টি ঝাল। আমরা চলে আসার পর মায়ের হাত ধরে রাস্তার এক পাশ ধরে হেঁটে চলেছে রাতুল। কেউ কোনো কথা বলছে না, কিন্তু মাই সে তখন থেকে রাতুলের দিকে তাকিয়ে আছে। মাহি যেন এখন একটা ঘোরের মধ্যে আছে। ওর বিশ্বাসই হচ্ছে না যে রাতুলের সাথে কিছুক্ষণ আগে ওর বিয়ে হয়েছে। ভাবতেই কেমন লাগে ও এখন রাতুলের বউ। রাতুল বলে, সামনে দেখে হাঁট মাহি, নয়তো পড়ে যাবি। মাহি বলে, আপনি আছেন তো আমাকে ধরার জন্য, এই কারণে আমার পড়ার কোনো ভয় নেই। রাতুল বলে, মাহি, এটা আবেগে গা ভাসিয়ে দেওয়ার সময় নয়। আমি জানি না সবাই যখন ব্যাপারটা জানতে পারবে তখন কি হবে, বিশেষ করে দাদু, উনি জানতে পারলে তো ভীষণ কষ্ট পাবে, হয়তো আমাকে কোনোদিন মাফ করবে না। মাহি বলে, আপনি এত চিন্তা কেন করছেন? কিচ্ছু হবে না, নীল ভাইয়া তো বললো উনি দেখবেন। রাতুল আর কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। কিন্তু মাহি তো মনে মনে হাজারো স্বপ্নের জাল বুনতে ব্যস্ত। দুজনে একসময় গিয়ে গাড়িতে বসলো। রাতুলের মাথায় হাজারো দুশ্চিন্তা ভর করেছে, সামনে কি হবে সেটা ভেবে। এদিকে মাহি গাড়িতে বসে আরো রোমান্টিক হয়ে উঠেছে। ওর এখন সামনে কি হবে সেটা নিয়ে কোনো টেনশন নেই। রাতুল গাড়িতে বসে গাড়ি না চালিয়ে চিন্তায় ডুবে আছে। মাহি রাতুলের হাতে হাত রেখে বলে, এত চিন্তা করবেন না, আমার মন বলছে সামনে সবকিছু ভালোই হবে। রাতুল মাহির দিকে চোখ তুলে তাকালো। রাতুল তাকাতে মাহি রাতুলের আরো কাছে এসে বসলো। এতটা কাছে এসেছে মায়ের মুখের গরম নিঃশ্বাস রাতুলের মুখের উপর পড়ছে। এমনত অবস্থায় রাতুলের নেশা ধরে গেল। রাতুল মাহির দুহাত শক্ত করে ধরে আরো কাছে টেনে নিল, এতটাই কাছে যে মাহি এখন রাতুলের কোলে। রাতুল মাহির কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। মাহির নাকের সাথে ওর নাক ঘষতে থাকে। মাহি লজ্জায় চোখ বন্ধ করে নেয়। রাতুল মাহির মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে মাহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাহি কেঁপে উঠে রাতুলের গলা জড়িয়ে ধরল। রাতুল মাহির ঠোঁট আঁকড়ে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রাতুলের দু হাত মাহির সর্বাঙ্গে বিচরণ করতে লাগলো। আজ দুজন অন্যরকম একটা অনুভূতি ফিল করছে, যেটা বলে বোঝাতে পারছে না কেউ। এভাবে কিছুক্ষণ পরস্পর আলিঙ্গন অবস্থায় রইল। একসময় দুজনে স্বাভাবিক হয়ে বসলো। রাতুল আর কোনো কথা না বাড়িয়ে মাহিকে ওর বাসায় পৌঁছে দিল। এদিকে আমি গাড়ি চালাতে চালাতে ভাবছি, রাতুলকে তো বললাম চিন্তা করিস না, আমি দেখছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু ওকে না করে তো আমার চিন্তা বেড়ে গেল। এত বড় একটা কাজ করে ফেলেছি নিজে দায়িত্ব নিয়ে, না জানি দাদু জানলে কি করবে, টেনশনে মাথা ফেটে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে অনুদের কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে এমন কিছু পড়লো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এক ঝামেলা শেষ না হতে আরেকটা ঝামেলা শুরু হচ্ছে না তো, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি হচ্ছে এসব? আমি মনে মনে যেটা ভাবছি সেটাই কি না, হতে দেওয়া যাবে না। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।